আমিও চাকরি করব। আমি শুধু গৃহপালিত বউ হয়ে থাকতে পারবো না। মানে, তাহলে আমি তোমার স্বামী হয়ে ঘরে চুরি পরে বসে থাকব? আমার চাকরির বেতন দিয়ে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না নাকি? যে বিয়ের 7 বছর পর 2 বাচ্চার মা হয়ে বলো চাকরি করবে? বাচ্চা সামলাবে কে? এগুলো যদি বাবা মায়ের কানে বা বাইরের কোনো লোকের কানে যায়, তাহলে মান সম্মান থাকবে? বলবে যে বউ দিয়ে চাকরি করিয়ে খাচ্ছে। আমি তখন আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন? বাচ্চা কি আমার একার যে আমি একা সামলাবো? আর মান সম্মানের কথা বলছো? মান সম্মানের আগে আমার বাবা মা বোন আগে। আমার ছোট বোনটা যখন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, তখন আমার কলিজা পড়ে যায়। আমার বোন আমার কাছে কোনো কিছু চায়নি এখন পর্যন্ত। তবে সেদিন তার ফর্ম ফিল আপের টাকার 1800 টাকা কম ছিল, আমার কাছে টাকা চেয়েছিল। আমি তাকে সাথে সাথে বলেছিলাম, আচ্ছা, তোর দুলাভাই সন্ধ্যা অফিস থেকে আসলে আমি তোর বিকাশে পাঠিয়ে দেব। সেদিন আমি যখন তোমার কাছে 2000 টাকা চাইছিলাম, তুমি কি বলেছিলে মনে আছে? সে কোনো উত্তর দিল না। আমি নিজেই বললাম, সেদিন তুমি বলেছিলে, মাসের শেষে টাকার জন্য কানের কাছে এসে ভো ভো করো না তো মাছির মতো। কথাটা বলতে গিয়ে আমি কান্না করে দিলাম। এমন একটা কথা আমি কোনোদিন তোমার কাছ থেকে আশা করিনি। টাকা না থাকলে বলতে পারতে, পরে দেব। কিন্তু আমাকে মাছির সঙ্গে তুলনা করলে কেন? সেদিন সন্ধ্যায় যখন রূপা ফোন দিল, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি। রিসিভ করে কি বলবো? বলার মতো কিছু ছিল না আমার কাছে। কথাগুলো বলতে বলতেই কান্না করে দিলাম। চোখের কোণে জমা হয়ে থাকা নোনা জল চিবুক বেয়ে নিচে গড়িয়ে পড়ল। গলাটা দলা পাকিয়ে আসছিল। কিন্তু আজ আমি আর নিজেকে সামলালাম না। গত 7টা বছর ধরে এই সংসার নামের সোনার খাঁচায় বন্দি হয়ে তিল তিল করে নিজের সব চাওয়া পাওয়া বলে দিয়েছি। আজ আর চুপ থাকার কোনো উপায় নেই। বুক ফেটে কান্না আসলেও দৃষ্টিতে ছিল এক অদম্য জেদ। শাহেদ আমার এই চোখের জলের দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধপাস করে সোফায় বসে পড়ল। তার চেহারায় কোনো অনুশোচনা বা সহানুভূতির ছাপ ছিল না, বরং সেখানে ফুটে উঠেছিল চরম বিরক্তি আর পৌরুষালী অহংকারের বিষাক্ত ছায়া। তুমি একটা কথা, ছোট কথা নিয়ে অহেতুক জল ঘোলা করছো, শাহেদ ঠান্ডা গলায় বলল। তবে তার কণ্ঠে ছিল অবহেলার সুর। মাসের শেষ দিনগুলোতে অফিসে কত চাপ থাকে তুমি জানো? আমার হিসাব মিলাতে নাভি শ্বাস ওঠে। সে সময় হঠাৎ করে সে টাকা চাইলে মাথা ঠিক থাকে? আর তোমার বোনকে না হয় 4-5 দিন পর সামনের মাসে টাকাটা দেওয়া যেত। এত নাটক করার কি ছিল? আমি শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে নিলাম। সোজা হয়ে দাঁড়িয়ে শাহেদের মুখোমুখি হয়ে বললাম, নাটক? কোনটা নাটক শাহেদ? একটা 17 বছরের মেয়ে, যে জীবনে প্রথমবার তার একমাত্র বোনের কাছে একটু ভরসা পেয়ে কিছু চেয়েছিল, তার সেই ভরসা ভেঙে দেওয়াটা নাটক? টেস্ট পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কি তোমার মাসের শেষ আর শুরুর হিসেব মেনে চলবে? পরদিন জমা দেওয়ার শেষ দিন ছিল। তুমি জানো, রূপা সারা রাত ঘুমাতে পারিনি। আর আমি সারা রাত নিজের অযোগ্যতার আগুনে পড়েছি। জানি না পরে আমার বাবা এক হাত প্যারালাইজড নিয়ে কিভাবে টাকা জোগাড় করেছিল। তবে এতটুকু জানি, জোগাড় করেছিল। অযোগ্যতা মানে? শাহেদ সুর চড়িয়ে বলল, তুমি এই বাড়িতে কিসের কষ্টে আছো? হ্যাঁ, এসি রুমে থাকছো, যা ইচ্ছা রান্না করে খাচ্ছ, যা পড়তে চাইছো পাচ্ছ। তুমি তো রাজরানীর মতো আছো। তোমার বাপের বাড়ির অভাব মেটাতে পারছি না বলে আমি খারাপ হয়ে গেলাম? শাহেদের মুখে বাপের বাড়ির অভাব কথাটা শুনতেই আমার পুরো শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। বিয়ের সময় বাবা সাধ্যের বাইরে গিয়ে যৌতুক না দিলেও জামাইকে আপ্যায়ন করতে কোনো কমতি রাখেননি। আজ সেই বাবাকে, সেই পরিবারকে এমন তুচ্ছ তাচ্ছিল্য! খবরদার শাহেদ! আমি শক্ত গলায় আঙ্গুল তুলে তাকে সতর্ক করলাম। আমার বাপের বাড়ি গিয়ে এর মধ্যে টানবি না। রাজরানীর মতো আছি, তাই না? এই রাজরানী সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এক মুহূর্তের জন্য পিঠ সোজা করে বসতে পারি না। তোমার মা বাবার সেবা, তোমার 2 বাচ্চার সার্বক্ষণিক দেখাশোনা, ধোয়া মোছা, রান্নাগুলো যদি কোনো কাজের লোককে দিয়ে করাতে, তবে মাসে অন্তত 15-20 হাজার টাকা গুনতে হতো। আমি বিনামূল্যে 24 ঘন্টায় খেটে যাওয়া এক দাসী ছাড়ার কিছুই নই।
আর বিনিময়ে আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একটা টাকা নিজের স্বাধীনতায় খরচ করার অধিকার নেই। শাহেদ তার ছেলের হাসি হাসল। খুব তো হিসাব শিখেছ দেখছি। তার চাকরি করবে কোথায়? কে দেবে তোমাকে চাকরি? টেনে টুনে অনার্স শেষ করার পর 7 বছর ধরে হাড়ি পাতিল ঠেলছ। এখন তো কোনো কোম্পানিতে কাস্টমার কেয়ারের চাকরিও পাবে না। বাস্তবতা বোঝো আনিকা। আবেগে ভেসে লাভ দিও না, মুখ থুবড়ে পড়বে। শাহেদের প্রতিটি কথা আমার আত্মসম্মানে চাবুকের মতো আঘাত করছিল। হ্যাঁ, বিয়ের পরপরই অনার্স শেষ বর্ষের পরীক্ষাটা কোনো মতে দিয়েছিলাম। রেজাল্টও ভালোই ছিল। কিন্তু তারপরে শাহেদ আর তার পরিবারের আবদার, সংসার আর বাচ্চা আগে। চাকরি দিয়ে কি হবে? তাদের মিষ্টি কথায় ভুলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে রান্নাঘরে ধোঁয়ায় উড়িয়ে দিয়েছিলাম। আর আজ সেই ত্যাগের মূল্য দিচ্ছে তারা এইভাবে। আমি চাকরি পাবো কিনা পাবো না, সেটা আমার যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করব। আমি নিজেকে বেশ শান্ত রেখে বললাম, কিন্তু আমি আর এই পরজীবী হয়ে বেঁচে থাকার অপমান সহ্য করব না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়াবই। আমি চাকরি করতে চাই, টাকার অহংকার দেখানোর জন্য না। আমি চাই কোনোদিন যদি আমার মা বাবা অসুস্থ হয়, আমি যেন কারো কাছে হাত না পাতি। আমার বোন যদি আবার সাহায্য চায়, আমি যেন বলতে পারি, চিন্তা করিস না, আমি আছি। আমি চাই না আমার সন্তানরা বড় হয়ে দেখুক তাদের মা নিজের পরিবারের জন্য সামান্য সাহায্য করতে পারেনি। আর আমার বাচ্চা দুটোর কি হবে? শাহেদ গর্জে উঠল। আয়ান আর আরিশাকে কে সামলাবে? ডে কেয়ারে ফেলে রেখে আসবে? নাকি আমার বয়স্ক মা বাবা ওদের পেছন পেছন দৌড়াবে? সন্তান শুধু আমার নয় শাহেদ। আমি বেশ দৃঢ়তার সাথে জবাব দিলাম, ওরা তোমারও সন্তান। বাবা হিসেবে দায়িত্ব নিতে শিখো। আমি যদি সকালে ওদের আলাদাভাবে নাস্তা বানিয়ে পড়াশোনা বুঝিয়ে কাজ সামলাতে পারি, তুমি কেন পারবে না? যে বাবা নিজের সন্তানকে 2 ঘন্টা সামলাতে পারে না, তার অন্যকে বড় বড় নীতিকথা বলার কোনো অধিকার নেই। আর তোমার মান সম্মানের কথা বলছো তো? বউ চাকরি করলে যদি মান সম্মান যায়, তবে সেই মান সম্মান কাচের মতো ভঙ্গুর। সমাজে মুখ দেখানোর ভয় থাকলে নিজের মানসিকতা বদলাও। আমাকে থামানোর চেষ্টা করো না। রুমের দরজায় তখন শাশুড়িমা এসে দাঁড়িয়েছেন। শাহিদের আর আমার চড়া গলা শুনে হয়তো নিচে থেকে উঠে এসেছেন। তার মুখে স্পষ্ট অসন্তোষ। তিনি দরজায় হেলান দিয়ে গম্ভীর গলায় বললেন, কি শুরু করেছো তোমরা সকাল সকাল? আনিকা, এসব কি শুনছি? ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে? আমাদের বংশে কোনোদিন কোনো মেয়ে চাকরি করেনি। লোক হাসাবে নাকি তুমি? আমি শাশুড়ি মায়ের দিকে তাকালাম। এত বছর যাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি, আজ তার চেহারাও কেবল বংশের তথাকথিত মানসম্মান রক্ষার আকুতি। কিন্তু আমার বুকের ভেতরে যন্ত্রণাটা বোঝার মতো সামান্যতম সহানুভূতি নেই। আমি একটা গভীর শ্বাস নিলাম। ভেতরের সমস্ত ভয়, দ্বিধার দুর্বলতাকে একপাশে সরিয়ে রেখে খুব শান্ত গলায় বললাম, আম্মা, আপনাদের বংশের ইতিহাস বদলানোর সময় এসেছে। এতদিন আপনার ছেলের অবহেলা আর অধিকার খাটায় সহ্য করেছি, কিন্তু এবার আমার আত্মসম্মানের প্রশ্ন। আমি আর পিছিয়ে আসব না। কথাটা বলেই আমি নিজের ঘরের আলমারির দিকে এগিয়ে গেলাম। আমার জমানো পুরনো সার্টিফিকেট আর কাগজপত্রগুলো যেখানে ধুলো জমে পড়েছিল, সেগুলো আজ বের করার সময় হয়েছে। শাহেদ আর তার মা হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। শাহেদ আর তার মা দরজায় কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল আমি খেয়াল করিনি। আলমারির একদম নিচের ড্রয়ার থেকে ফাইলটা বের করলাম। কত বছর পর প্লাস্টিকের সেই কভারটাই হাত পড়ল। ধুলোর একটা পাতলা আস্তরণ জমেছিল ওটার উপর। শাড়ির আঁচল দিয়ে ফাইলটা মুছতেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই কাগজের টুকরোগুলোর জন্য একসময় কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি। অথচ গত 7 বছরে এরা বন্ধ ঘরে বন্দি ছিল, ঠিক আমারই মতো। শাহেদ তখনও তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দাঁড়িয়েছিল। শাশুড়িমা একটু এগিয়ে এসে গলার স্বর কিছুটা নরম করার চেষ্টা করে বললেন, দেখো বৌমা, রাগ করে সংসারের ক্ষতি করো না। শাহেদ তো তোমাকে খারাপ কিছু বলেনি, একটু রাগ দেখিয়ে ফেলেছে এই তো। কিন্তু ঘরের কথা বাইরে গেলে মানুষ আমাদের কি বলবে? তোমার শ্বশুরের একটা নাম আছে সমাজে। আমি ফাইলটা টেবিলের ওপর রেখে শাশুড়ি মায়ের দিকে ফিরে তাকালাম। একদম স্বাভাবিক গলায় বললাম, আম্মা, নাম আর মান সম্মান এত সস্তা নয় যে ঘরের বউ নিজের পায়ে দাঁড়ালে তা শেষ হয়ে যাবে। আর শাহেদ শুধু রাগের মাথায় বলেনি,
ও এটাই বিশ্বাস করে। ও মনে করে এই সংসারে আমি শুধু খেয়ে পড়ে থাকার বিনিময়ে কাজ করে যাওয়া একজন মানুষ। শাহেদ ফাইলটার দিকে এক নজর তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল। আরে ছাড়ো তো মা, ওরে করতে দাও নাটক, দেখে কত দূর যেতে পারে। 7 বছর ঘরে বসে থেকে এখন হঠাৎ চাকরি করবে। 3 দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বাসে ধাক্কা খাবে তখন নিজেই পা ধরে ঘরে এসে বসবে। কথাটা শুনে আমার মাথা আর গরম হলো না, বরং কেমন যেন একটা অদ্ভুত শান্তি লাগলো। মানুষটা যে আমাকে কতটা তুচ্ছ ভাবে তা আজ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই তুচ্ছ ভাবাটাই এখন আমার শক্তি। আমি শাহেদের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ শাহেদ, তোমার এই কথাগুলো আমি মনে রাখব। যখন ক্লান্ত লাগবে এই কথাগুলোই আমাকে থামতে দেবে না। রান্নাঘরে গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে লাগলাম। ছোট মেয়ে আরিশা উঠে পড়েছে। আয়ানও চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো। ওদের দেখে বুকের ভেতরটা খা খা করে উঠল। কিন্তু আমি জানি, আমি যদি আজ হেরে যাই, কাল আমার মেয়ে বা ছেলেও শিখবে যে তাদের মা একজন দুর্বল মানুষ। নাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলাম। পুরোটা সময় শাহেদ আর তার মা নিজেদের মধ্যে নিচু গলায় ফিসফিস করছিল, যা আমি পাত্তা দিইনি। দুপুরের দিকে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি ল্যাপটপটা খুললাম। শাহেদের পুরনো ল্যাপটপ, চার্জে দিয়ে চালাতে হয়। সিভিটা আপডেট করা দরকার। 7 বছরের একটা বিশাল গ্যাপিং, কোনো অভিজ্ঞতা নেই। ইন্টারনেটে বিভিন্ন জব পোর্টাল ঘেটে সিভিটা কিভাবে সাজানো যায় দেখতে লাগলাম। সত্যি বলতে ভেতর থেকে একটা ভয় কাজ করছিল। শাহেদ ভুল বলেনি, এখনকার যুগে চাকরি পাওয়া এত সহজ না, কিন্তু কোনো না কোনো পথ তো বের করতেই হবে। বিকেলে বাবাকে একটা ফোন দিলাম। বাবার শরীরটা ভালো না, তাই বেশি কিছু ভেঙে বললাম না, শুধু জিজ্ঞেস করলাম, বাবা, রূপার স্কুল থেকে কিছু বলেছে? বাবা ওপাশ থেকে একটু ইতস্ত করে বললেন, না মা, ওই গ্রামের এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে আপাতত সুদে কিছু টাকা দিয়ে জমা দিয়েছি, তুই চিন্তা করিস না। বাবার কথা শুনে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। যে মানুষটা এক হাত অবশ নিয়ে এখনও দিন রাত কষ্ট করছে, তার মেয়ে হয়ে আমি এতদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একজনের কাছে সামান্য 2000 টাকার জন্য মাছি তাড়ানোর মতো কথা শুনেছি। ফোনটা রেখে হাত দিয়ে চোখের পানি মুছে ফেললাম। না, কান্না করার আর সময় নেই। সিভিটা রেডি করে কয়েকটা জায়গায় মেল করলাম। টিউশনি হলে প্রথম দিকে করব, কিন্তু নিজের উপার্জনের টাকা আমার চাই। সন্ধ্যায় শাহেদ অফিস থেকে ফিরে এসে কোনো কথা বলল না। আমি নিজের কাজ শেষ করে আয়ান আর আরিশাকে নিয়ে পড়ার টেবিলে বসলাম। ঠিক রাত 8টার দিকে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। হাত কিছুটা কাঁপছিল। রিসিভ করতে ওপাশ থেকে এক নারী কণ্ঠ বলে উঠলেন, হ্যালো, আনিকা রহমান বলছেন। আমরা একটা কোচিং সেন্টার থেকে বলছি। আপনার সিভিটা পেলাম। ফোনটা কানে ধরে আমি দরজার দিকে তাকালাম। শাহেদ সেখানে দাঁড়িয়ে সোফায় বসে চা খাচ্ছিল। আমি এক মুহূর্ত থামলাম, তারপর স্পষ্ট এবং দৃঢ় গলায় বললাম, হ্যাঁ, আমি আনিকা বলছি, বলুন। ফোনটা কান থেকে নামিয়ে আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। বুকের ভেতর ধুকপুকানিটা তখনও কমেনি। একটা কোচিং সেন্টার থেকে ফোন করেছিল, ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পরশুদিন সকালে। চাকরিটা এখনও চূড়ান্ত হয়নি। বেতনও খুব বেশি কিছু দেবে না, মাসে মাত্র 8-9 হাজার টাকা হতে পারে। কিন্তু এই ফোন কলটাই আমার কাছে অন্ধকারের মধ্যে এক টুকরো আলো পাওয়ার মতো লেগেছে। সোফায় বসে থাকা শাহেদের দিকে তাকালাম। ও তখন চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। মনে হয় ফোনে কোচিং সেন্টারের নাম আর ইন্টারভিউর কথাটাই বুঝতে পেরেছে। কিন্তু ও কোনো কথা বলল না, শুধু তাচ্ছিলের একটা নিঃশ্বাস ফেলে টিভির রিমোটটা হাতে নিল। পরদিন সকাল থেকে ঘরের পরিবেশটা অন্য দিনের চেয়ে একটু আলাদা ছিল। শাশুড়ি মা রান্নাঘরের দিকেও আসছিলেন না, বাচ্চাদের সাথেও তেমন কথা বলছিলেন না। একটা নীরব নীরব ভাব, যেন আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি। তবে আমি আমার স্বাভাবিক কাজকর্ম সব গুছিয়ে করলাম। সকালে শাহেদের নাস্তা আর টিফিন রেডি করে টেবিলে রাখলাম। বাচ্চাদের খাওয়ালাম। বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি আলমারি খুলে একটা পুরনো সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলাম। এত বছর পর শাহেদের পছন্দের শাড়ি বা ভারী জামা কাপড় পরে ঘরে কাটিয়েছি। পরশুদিন ইন্টারভিউতে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম। কিভাবে কথা বলবো, অনার্স শেষ করার পর এই 7 বছরের গ্যাপটা কিভাবে বুঝিয়ে বলবো, সব মাথায় ঘুরছিল। সন্ধ্যায় রূপা ফোন করলো। ওপাশ থেকে বোনটার গলায় একটা হালকা স্বস্তির সুর, আপু, টাকাটা জমা দেওয়া হয়েছে,
পরীক্ষার প্রবেশপত্র পেয়েছি আজ। তুই কেমন আছিস? আমি গলাটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বললাম, আমি ভালো আছি রে রূপা। তুই মন দিয়ে পড়াশোনা কর। আর শোন, এরপর থেকে তোর কোনো কিছু লাগলে সোজা আমাকে বলবি। বাবার উপর চাপ দিবি না। রূপা একটু অবাক হয়ে বলল, তোর কাছে? দুলাভাইকে কিছু বলবে না? না, কিছু বলবে না। তুই শুধু তোর কাজটা কর। আমি আর বেশি কিছু না বাড়িয়ে ফোনটা রেখে দিলাম। পরদিন ইন্টারভিউর দিন সকালে মনটা ভীষণ অস্থির লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার নাস্তা বানালাম। আয়ান ও আরিশাকে শাশুড়ি মায়ের কাছে বুঝিয়ে দিয়ে বললাম, আম্মা, আমি ৩-৪ ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি। বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। শাশুড়ি মা মুখ ঘুরিয়ে বললেন, সংসার বাচ্চা ফেলে এখন তো দৌড়াদৌড়ি শুরু হলো। বংশের মুখ আর রাখা গেল না। আমি কোনো তর্ক করলাম না। ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় নেমে প্রথম ধাক্কাটা খেলাম। গত ৭ বছরে একা একা বাসে উঠে কোথাও যাওয়ার অভিজ্ঞতা আমার ছিল না। তীব্র রোদ আর ধুলোবালির মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ শাহিদের সেই কথাটা মনে পড়ে গেল। ৩ দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বাসে ধাক্কা খাবে, তখন নিজে পা ধরে ঘরে এসে বসবে। দাঁত দাঁত চেপে লোকাল বাসে উঠে পড়লাম। পেছনের সিটে গাদাগাদি করে বসে যখন ঘামছিলাম, তখন মনে হচ্ছিল এই কষ্টটা আমার নিজের অস্তিত্ব প্রমাণের কষ্ট। এটা কোনো অপমানের কষ্ট নয়। ঘণ্টাখানেক পর কোচিং সেন্টারে পৌঁছালাম। ওয়েটিং রুমে আর ৪-৫ জন মেয়ে বসেছিল। সবাই আমার চেয়ে বয়সে বেশ ছোট আর সদ্য পাশ করা। তাদের দেখে নিজের মধ্যে একটু দ্বিধা কাজ করছিল। কিছুক্ষণ পর আমার ডাক পড়ল। ভেতরে ঢুকে স্যারদের সামনে বসতেই একজন জিজ্ঞেস করলেন, আপনি তো ২০১৮ সালে অনার্স শেষ করেছেন। মাঝখানের এই ৭ বছর কি করেছেন? কোনো কাজের অভিজ্ঞতা আছে? আমি এক মুহূর্ত থামলাম। তারপর সোজা হয়ে বসে বললাম, না স্যার, প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নেই। এই ৭ বছর আমি সংসার সামলেছি, 2 সন্তানকে বড় করেছি। কিন্তু আমার পড়ার অভ্যাস বা শেখার মানসিকতা কখনো কমেনি। আপনি আমাকে একটা ট্রায়াল ক্লাস নিয়ে দেখতে পারেন। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিভিতে সাইন করলেন। তারপর বললেন, ঠিক আছে, আমরা প্রাইমারি সেকশনের ইংলিশ আর বাংলা ক্লাসের জন্য আপনাকে নিচ্ছি। সপ্তাহে 4 দিন পড়াতে হবে। বেতন শুরুতে ৯,০০০ টাকা। পরশু থেকে জয়েন করতে পারবেন। টাকার অঙ্কটা খুব বড় নয়, কিন্তু কথাটা শোনার পর আমার মনে হলো আমি যেন বিশাল একটা পাহাড় জয় করে ফেললাম। আমার চোখের কোণটা ভিজে উঠেছিল, তবে এবার তা কষ্টের জলে নয়। বাসায় ফেরার পথে রূপার বিকাশে আমার জমানো সামান্য কিছু টাকা থেকে ৫০০ টাকা পাঠিয়ে দিলাম। আর মনে মনে বললাম, আজ থেকে আমি আর কারোর ওপর নির্ভরশীল নই। বাসায় ঢুকে দেখি শাহেদ টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে ঢুকতে দেখিয়ে বলল, কি হলো, মহারানীর ইন্টারভিউ শেষ? কত লাখ টাকার চাকরি দিলে তারা? আমি ব্যাগটা সোফায় রেখে একদম শান্ত গলায় জবাব দিলাম, ১৫ লাখের না শাহেদ, ৯,০০০ টাকার চাকরি পেয়েছি। কিন্তু এই ৯,০০০ টাকা আমার নিজের যোগ্যতার। পরশু থেকে আমি কাজে জয়েন করছি। শাহেদ ল্যাপটপ থেকে মুখ তুলে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দিন অফিসে যাওয়ার সকালটা যে এতটা কঠিন হবে যে আমি ভাবতেও পারিনি। ঘড়িতে তখন সকাল 5:30। প্রতিদিনের চেয়ে 1 ঘন্টা আগেই উঠেছি। রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে শাহেদের জন্য নাস্তা, দুপুরে শাশুড়ি মায়ের জন্য তরকারি আর বাচ্চাদের টিফিন এক হাতে সামলাতে হচ্ছিল। তার উপর মাথায় চিন্তা, সকাল 9টার মধ্যে কোচিংয়ে পৌঁছাতে হবে। শাশুড়ি মা সকালে উঠে রান্নাঘরের টেবিলে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন, চায়ের লিকার আজ এত পাতলা কেন বৌমা? মন তো অন্য জায়গায়। সংসার কি আর আগের মতো মাথায় আছে? আমি জবাব দিলাম না, কারণ আমি জানি এই ছোট ছোট খোঁচাগুলো এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে। আয়ান আর আরিশাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে তৈরি করে দিলাম। আয়ান বারবার জিজ্ঞেস করছিল, আম্মু, তুমি আজ কোথায় যাচ্ছ? আমার সাথে খাবে না? ওর মাথায় হাত বুলিয়ে বললাম, একটু কাজে যাচ্ছি সোনা, দুপুরে এসে খাবো। 8টা বাজতে শাড়ির কুচিটা ভালো করে গুজে ব্যাগটা কাঁধে নিলাম। শাহেদ তখন সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা, আমি আসছি, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। বাসস্ট্যান্ডে এসে যখন দাঁড়ালাম, ততক্ষণে বেশ ভিড় জমে গেছে। একটার পর একটা লোকাল বাস আসছে আর হুড়মুড় করে লোক উঠছে। 7 বছর পর একা একা এভাবে ভিড়ের মধ্যে লড়াই করে বাসে ওঠা, হাত পা যেন জমে যাচ্ছিল। একটা বাসে উঠতে গিয়ে কন্ট্রাক্টরের ঝাড়ি খেতে হলো, সোজা ভেতরে যান আপা, দরজায় দাঁড়িয়ে থাকবেন না। ঘামে ভেজা জামা
আর ধুলিবালির মধ্যে যখন কোচিং সেন্টারে পৌঁছালাম তখন 9টা বাজতে 5 মিনিট বাকি। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু গুছিয়ে নিলাম। ভেতরে ঢুকে প্রাইমারি সেকশনের বাচ্চাদের ক্লাসে দাঁড়াতেই সব ক্লান্তি যেন কোথায় উবে গেল। 12-13 জোড়া ছোট ছোট কৌতূহলী চোখ আমার দিকে তাকিয়ে আছে। প্রথম 10 মিনিটে একটু জড়তা লাগছিল, কিন্তু পড়া শুরু করার পর মনে হলো আমি এই কাজটার জন্যই তৈরি ছিলাম। বাচ্চাদের পড়াতে পড়াতে যখন 2 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। ছুটি শেষে বের হওয়ার সময় ডায়াসের বড় স্যার ডেকে বললেন, প্রথম দিনের ক্লাস ভালো নিয়েছে নানিকা, বাচ্চারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছে। এই সামান্য প্রশংসাটুকু শুনে বুকটা যেন গর্বে ভরে উঠল। এত বছর পর কেউ আমার কাজের স্বীকৃতি দিল, তাও বিনা কোনো তাচ্ছিল্যে। দুপুরে যখন বাসায় ফিরলাম ঘরের অবস্থা দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ডাইনিং টেবিলে নাস্তার বাসনগুলো তেমনই পড়ে আছে, সিঙ্কে থালা বাসনের স্তূপ। শাশুড়িমা ঘরে টিভি দেখছেন আর বাচ্চারা মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। শাহেদ দুপুর 12টায় এসে নাস্তা খেয়ে চলে গেছে, কিন্তু টেবিল থেকে প্লেটটা পর্যন্ত সরায়নি। আমাকে ঢুকতে দেখে শাশুড়িমা বললেন, চাকরি তো শুরু করলে, এখন ঘর ধরে এই অবস্থা সামলাবে কে? আমরা কি এই বয়সে ঘরের কাজ করব নাকি? আমি ব্যাগটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম এগুলো ইচ্ছা করেই করা হয়েছে, যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। কিন্তু আমি দমার পাত্রী নই। আলমারি থেকে জামা পাল্টে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। ধোয়া মোছা, বাচ্চাদের ভাত খাওয়ানো, বিকেলে নাস্তা বানানো, এক নিঃশ্বাসে সব শেষ করলাম। সন্ধ্যায় শাহেদ বাসায় ফিরে এসে কড়া গলায় বলল, আমার স্ত্রী করার শার্টটা কোথায়? কাল সকালে পরে যাব। এখনও স্ত্রী করা হয়নি কেন? আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। মাথা তুলে শাহেদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আলমারির দ্বিতীয় তাকে তোমার শার্ট আছে, আর একটু নিজের কাজ নিজে করার অভ্যেস করো। আমি সারাদিন কাজ করে এসে আবার তোমার কাপড় স্ত্রী করার সময় পাবো না। শাহেদ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। হয়তো ভাবতে পারিনি যে আমি তাকে সরাসরি এভাবে না বলে দেব। ও ভেবেছিল 3 দিনের ধকল সহ্য করতে না পেরে আমি কেঁদে কেটে চাকরি ছেড়ে দেব, কিন্তু ও বুঝিনি এর লড়াইটা আমার জেদের চেয়েও বেশি আমার অস্তিত্বের। প্রথম মাসের লড়াইটা যে কতটা কঠিন ছিল তা কেবল আমার শরীর আর মনই জানত। সকাল 5:30টায় অ্যালার্ম বাজার সাথে সাথে লাফিয়ে ওঠা, দ্রুত হাতে রান্নাবান্না শেষ করা, বাচ্চাদের ঘুম থেকে তুলে তৈরি করা, সবটাই চলছিল একেবারে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে। কোচিং সেন্টারে পড়াতে গিয়ে শারীরিক ক্লান্তি হতো সত্যি, কিন্তু নিজের মনের ভেতর একটা অদ্ভুত আত্মতৃপ্তি ছিল। বাচ্চাদের পড়ানোর সময়টাতে আমি আমার 7 বছরের জমে থাকা সমস্ত হতাশা ভুলে যেতাম। তবে বাসার পরিবেশ দিন দিন আরও জটিল হচ্ছিল। শাহেদার আর শাশুড়িমা যেন নীরব এক যুদ্ধ শুরু করেছিলেন আমার বিরুদ্ধে। প্রতিদিন বাসায় ফিরে দেখতাম কোনো না কোনো কাজ ইচ্ছা করে ফেলে রাখা হয়েছে। হয়তো ডাইনিং টেবিল নোংরা হয়ে আছে, নয়তো বাচ্চাদের কাপড় চোপড় পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শাশুড়িমা আগের চেয়ে অনেক বেশি খুঁতখুঁতে হয়ে উঠছিলেন। কথায় কথায় শোনাতেন, সংসারের প্রতি মন না থাকলে যা হয়। এখন তো পর হয়ে গেছি আমরা। আমি কোনো কথার উত্তর দিতাম না, সোজা হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে যেতাম। কাপড় কাচা, ঘর মোছা, বাচ্চাদের পড়ালেখার তদারকি সব এক হাতে সামলাতাম। ওদের তৈরি করা কোনো ফাঁদেই আমি পা দিইনি। ক্লান্তি যতই আসুক শাহেদের সামনে নিজের মুখটা কখনো কালচে বা দুর্বল হতে দেয়নি। মাস শেষে 1 তারিখ দুপুরে কোচিং সেন্টার থেকে আমার হাতে বেতন বাবদ 9,000 টাকার একটা খাম তুলে দেওয়া হলো। কাঁচা টাকার গন্ধটা নাকে আসতেই আমার হাত দুটো হালকা কেঁপে উঠেছিল। এই টাকাটা কোনো উপহার নয়, কারো দয়া নয়, আমার নিজের 7 ঘন্টার পরিশ্রমে উপার্জিত টাকা। খামটা হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো, কিন্তু এ জল কষ্টের ছিল না, এটা ছিল নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার আনন্দের। বাসায় ফেরার পথে সোজা একটা বিকাশ এজেন্ট দোকানে গেলাম। রূপার নম্বরে 3,000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর ফোন করে বললাম, রূপা, তোর বিকাশে 3,000 টাকা পাঠিয়েছি। সামনে তোর পরীক্ষার কিছু বই কেনার কথা ছিল না, ওই টাকা দিয়ে কিনে নিবি। বাবাকে বলিস আর যেন কারো কাছ থেকে সুদে টাকা না নেয়। ওপাশ থেকে রূপা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ভেজা গলায় বলল, আপু, তুই সত্যি বলছিস? দুলাভাই কিছু বলবি না তো? আমি শক্ত গলায় বললাম, না, এটা তোর আপুর নিজের উপার্জিত টাকা, এখানে কারো কিছু বলার অধিকার নেই। তুই মন দিয়ে পড়াশোনা কর। ফোনটা রেখে মনে হলো বুকের ভেতর চেপে থাকা বিশাল এক পাথরের ভার নেমে গেল। নিজেকে আর অবলা বা অযোগ্য বলে মনে হচ্ছিল না।
বাসায় এসে বাচ্চাদের জন্য দোকান থেকে পছন্দসই কিছু খেলনা আর শাশুড়ি মায়ের জন্য 1 কেজি ভালো মিষ্টি কিনে এনেছিলাম। ঘরে ঢুকে মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলে রেখে শাশুড়ি মাকে ডেকে বললাম, আম্মা, আজকে আমার প্রথম মাসের বেতন পেয়েছি, এই নিন মিষ্টি মুখ করুন। শাশুড়ি মা মিষ্টির প্যাকেটের দিকে এক নজর তাকিয়ে মুখটা একটু বাঁকালেন। তারপর গলার স্বর কিছুটা নিচু করে বললেন, এ কয়টা টাকার জন্য নিজের সংসারটা শেষ করছো বৌমা? শাহেদ তো তোমাকে টাকা দিতই। আমি খুব শান্ত গলায় জবাব দিলাম, আম্মা, শাহেদ আমাকে খাওয়ার আর পড়ার টাকা দিত, কিন্তু স্বাধীনভাবে বাঁচার অধিকার আর আত্মসম্মান দিত না। আর এই টাকাটা হয়তো কম, কিন্তু এর মূল্য আমার কাছে অনেক। সন্ধ্যায় শাহেদ বাসায় ফেরার পর শাশুড়ি মা তাকে মিষ্টির কথা বললেন। শাহেদ কিছু বলল না, তবে তার চেহারা দেখে বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে চরম অস্বস্তিতে ভুগছে। ও ভেবেছিল আমি হয়তো 1 মাসও টিকতে পারবো না। বাসের ধাক্কা, ঘরের কাজের চাপ আর ওদের অবহেলায় ভেঙে পড়ে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। কিন্তু আমি যেভাবে সব সামলে নিজের প্রথম বেতন নিয়ে ঘরে ফিরব, তা হয়তো ওর কল্পনার বাইরে ছিল। রাতে খাবার টেবিলে বসে শাহিদ হঠাৎ গম্ভীর গলায় বলল, আগামী রোববার আমাদের অফিসের এক সহকর্মীর বাসায় দাওয়াত আছে। আমি একা যাব। তুমি তো এখন চাকরিজীবী মহিলা, সময় হবে না নিশ্চয়ই। আমি ভাতটা নাড়তে নাড়তে শাহিদের দিকে তাকালাম। বুঝেছিলাম ও আমাকে আবার তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আমি বললাম, না শাহিদ, সময় ঠিকই বের করব। বাচ্চাদের নিয়ে আমরা সবাই যাব। আমার চাকরির জন্য সংসারে কোনো সামাজিকতা আটকাবে না। শাহিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হঠাৎ বাপের বাড়ির জন্য এত দরদ উতলে উঠল যে? প্রথম মাসের বেতনের বড় অংশটাই ওখানে পাঠাতে হলো। আমার মা এতদিন ধরে তোমাকে আগলে রাখলো, ওনার জন্য একটা শাড়ি আনলেও তো পারতে। শাহিদের এ কথায় আমি অবাক হলাম না। বুঝলাম শাশুড়ি মা ইতিমধ্যে রূপাকে টাকা পাঠানোর খবর শাহিদকে পৌঁছে দিয়েছেন। আমি সোজা হয়ে বসে শাহিদের চোখের দিকে তাকালাম। শাহিদ, আমার বোনটা টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না বলে আমার বাবা সুদে টাকা এনেছিল। সেই কষ্টটা মেটানো আমার দায়িত্ব ছিল। আর আম্মার জন্য শাড়ি আনার কথা বলছো? গত 7 বছর ধরে আমি তোমাকেই বলে এসেছি আম্মার জন্য শাড়ি কিনতে। তখন তো মাসের শেষে হিসেব মেলাতেই পারোনি। আর এখন আমার সামান্য কয়েকটা টাকার হিসাব নিচ্ছ? আমার কথা শুনে শাহিদের মুখের হাসিটা উবে গেল। ও টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। ও হয়তো বুঝতে পারছিল আগের সে আনিকা আর নেই, যাকে একটা কড়া কথা শুনিয়ে চুপ করিয়ে রাখা যেত। রোববার দুপুরে আমরা শাহিদের সহকর্মী বাসায় দাওয়াতে গেলাম। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। কথা প্রসঙ্গে সেই সহকর্মী স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, আপনি নাকি একটা কোচিংয়ে পড়াচ্ছেন? শাহেদ ভাই বলছিল আপনার অনার্সের রেজাল্ট নাকি বেশ ভালো ছিল। কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে শাহেদের দিকে তাকালাম। শাহেদ তখন মাটির দিকে তাকিয়ে চায়ের কাপে চামচ নাড়ছিল। ও নিজের সহকর্মীদের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তার স্ত্রী ঘরের কাজ ছাড়াও বাইরে পড়াচ্ছে। যে শাহেদ আগে আমাকে হাড়ি পাতিল ঠেলা বউ বলে তাচ্ছিল্য করত, আজ সে নিজের সহকর্মীদের সামনে আমার যোগ্যতার কথা বলতে বাধ্য হচ্ছে, যদিও সেটা কেবল নিজের মান সম্মান বাঁচানোর জন্যই হোক না কেন। আমি হাসি মুখে জবাব দিলাম, হ্যাঁ ভাবি, ছোটদের প্রাইমারি সেকশনটা দেখি। সংসার আর বাচ্চা সামলে যতটুকু সময় পাই নিজের কাজের মধ্য দিয়ে কাটিয়ে দিই। পরজীবী হয়ে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচাই আলাদা শান্তি আছে। কথাটা শাহিদের কানে পৌঁছালো কিনা জানি না, তবে ওর মুখের অভিব্যক্তিতে এক ধরনের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছিল। বাসায় ফেরার পথে রিকশায় বসে বাচ্চাদের দিকে তাকালাম। আয়ান আর আরিশা আমার দুপাশে বসে রিকশার পাশ দিয়ে যাওয়ার গাড়িগুলো দেখছিল। শাহেদ সামনে অন্য একটা রিকশা ছিল। আমি মনে মনে হাসলাম। লড়াইটা কেবল শুরু হয়েছে। আমি জানি শাহেদের পৌরুষালী অহংকার আর শাশুড়ি মায়ের পুরনো মানসিকতা এত সহজে বদলাবে না। কিন্তু আমি আমার পথ চিনে নিয়েছি। এখন আর পেছানোর কোনো উপায় নেই। আর আমি পেছাতে চাইও না। প্রথম মাসের ধাক্কাটা সামলে নেওয়ার পর দিনগুলো কেমন যেন এক অদ্ভুত নিয়মে চলতে শুরু করলো। শাহেদ আর শাশুড়িমা বুঝে গিয়েছিলেন হাজার খোঁচা কিংবা অসহযোগিতা দিয়েও আমাকে এই পথ থেকে সরানো যাবে না। তাই ঘরের পরিবেশে একটা নীরব শান্ত ভাব চলে এসেছিল, যেখানে ভালোবাসা না থাকলেও অন্তত আগের মতো প্রকাশ্যে অপমান করার সাহস কারো ছিল না। এরই মধ্যে প্রায় 6 মাস কেটে গেল। কোচিং সেন্টারে আমার পড়ানোর দক্ষতা দেখে কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে 11,000 টাকা করল। শুধু তাই নয়,
ছুটির দিনে এলাকার 2-3টি বাচ্চাকে বাড়িতেই টিউশনি দেওয়া শুরু করলাম। এখন আর আমাকে সামান্য কিছুর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। বাচ্চাদের পছন্দ মতো পোশাক কেনা কিংবা গ্রামের বাড়িতে রূপার পড়াশোনার জন্য নিয়মিত কিছু টাকা পাঠানো, সবটাই আমি নিজের স্বাধীনতায় করতে পারছি। একদিন সন্ধ্যায় শাহেদ অফিসে যাওয়ার পর বেশ দেরি করে বাসায় ফিরল। মুখটা ভীষণ বিষণ্ণ আর চিন্তিত। খাবার টেবিলে বসে ও প্লেটে হাত না দিয়ে চুপচাপ বসে রইল। শাশুড়িমা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, শরীর খারাপ? শাহেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অফিস থেকে কোম্পানির বাজেট ছাটখাট করছে। সামনের মাস থেকে অনেকের বেতন 20% কমিয়ে দেওয়া হবে, হয়তো আমারটাও কাটবে। তারপর এই মাসের শেষে যে বড় বোনাসের আশা করছিলাম সেটাও হচ্ছে না। বাড়ি ভাড়া আর মাসের খরচের হিসাব মেলাতে এখন হিমশিম খেতে হবে। কথাগুলো শুনে শাশুড়িমা চিন্তায় পড়ে গেলেন। শাহেদ মাটির দিকে তাকিয়ে হাত দুটো কপালে চেপে ধরল। যে শাহেদ একদিন গর্ব করে বলেছিল, আমার চাকরির বেতন দিয়ে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না নাকি, আজ সে শাহেদকেই একটা আর্থিক অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে অসহায় দেখাচ্ছিল। আমি নিজের ঘর থেকে বের হয়ে এসে টেবিলের কাছে দাঁড়ালাম। ব্যাগ থেকে আমার জমানো টাকা থেকে কিছু টাকা বের করে শাহেদের সামনে টেবিলের ওপর রাখলাম। শাহেদ মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখে স্পষ্ট বিস্ময় আর দ্বিধা। আমি শান্ত গলায় বললাম, এখানে 10,000 টাকা আছে শাহেদ। মাসের শেষে ঘর ভাড়া আর সংসারের খরচে যদি টান পড়ে এটা কাজে লাগাতে পারো। এটা ধার হিসেবে নয়, তোমার সংসারেরই টাকা। শাহেদ কিছুক্ষণ সেই টাকাগুলোর দিকে, তারপর আমার চোখের দিকে তাকিয়ে রইল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। পুরুষালী অহংকারের যে বিশাল পাহাড়টা 7 বছর ধরে ও বুকে আগলে রেখেছিল, আজ যেন তা এক মুহূর্তেই ধসে পড়ল। ও হয়তো ভেবেছিল আমি সুযোগ পেয়ে ওকে খোঁচা দেব, কিন্তু আমি তা করিনি। শাশুড়িমা ডাইনিং চেয়ারে বসে পড়ে আস্তে করে বললেন, বৌমা, তুমি আমাদের ভুল প্রমাণ করে দিলে। সেদিন যদি তোমাকে আটকাতাম, আজ এই বিপদে আমরা কোথায় যেতাম? শাহেদ মেঝের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমি সেদিন তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম আনিকা। বলেছিলাম তুমি পরজীবী, কাস্টমার কেয়ারে চাকরিও পাবে না। কিন্তু আজ তুমি নিজের যোগ্যতায় যেভাবে সংসারটাকেও আগলে রাখলে, আমি সত্যি লজ্জিত। আমি শাহেদের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তবে আমার মন কোনো অহংকারে ভরে ওঠেনি। আমি বললাম, আমি তোমাকে ছোট করার জন্য বা অহংকার দেখানোর জন্য কাজ শুরু করিনি শাহেদ। আমি শুধু আমার অস্তিত্বটুকু রক্ষা করতে চেয়েছিলাম। স্ত্রী হিসেবে ভালোবাসার পাশাপাশি সম্মানটুকু পাওনা থাকে। সংসার মানে কেবল একজন উপার্জন করবে আর একজন হাঁড়ি পাতিল ঠেলবে না। সংসার মানে দুজন পাশাপাশি হেঁটে একসাথে বিপদ সামলানো। শাহেদ আমার হাত দুটো ধরে বলল, আমি বুঝেছি আনিকা, আর কখনো তোমার পথে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার মতো করে এগিয়ে যাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন আয়ান আর আরিশাকে নাস্তা খাইয়ে প্রস্তুত করছিলাম, শাহেদ নিজে থেকে এগিয়ে এসে বলল, তুমি রেডি হয়ে নাও আনিকা, কোচিংয়ের সময় হয়ে যাচ্ছে। আমি আজ তোমাকে পৌঁছে দেব, আর আসার সময় বাজারটাও আমি করে আনব। আমি শাহেদের দিকে তাকিয়ে এক চিলতে হাসলাম। যে বদলে যাওয়ার জন্য আমাকে 7 বছর অপেক্ষা করতে হয়েছে, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালাম। ভোরের হালকা বাতাস এসে মুখে লাগলো। বাসস্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়ার সময় মনে হলো, আমি আর সেই খাঁচায় বন্দি থাকা অন্যের করুণার উপর বেঁচে থাকা অবলা আনিকা নই। আমি আজ নিজের পরিচয়ে বাঁচার সাহস খুঁজে পেয়েছি। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। তবে তা কোনো কষ্টের নয়, তা এক অদম্য আত্মতৃপ্তি আর বিজয়ের। সমাপ্ত। আমার চ্যানেলের গল্পগুলো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।